সিঙ্গাপুর নামটা শুনলেই চোখে ভাসে এক জমজমাট বাণিজ্যিক কেন্দ্রের ছবি। চলুন আজ আমরা একটু ঘুরে দেখি কিভাবে এই ছোট্ট নগর রাষ্ট্রটা সারা বিশ্বের রপ্তানিকারকদের জন্য এত বড় এক সুযোগের দরজা খুলে দিয়েছে। আচ্ছা, সিঙ্গাপুরের বাজারের বিশালত্বটা বুঝতে শুধু একটা সংখ্যাই যথেষ্ট। দেখুন, শুধু এই ২০২৪ সালেই বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আমদানি হয়েছে ১৭৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। ভাবুন একবার, শুধু একটা দেশ থেকেই বাণিজ্যের পরিমাণটা কি অসম্ভব। তো প্রশ্নটা হচ্ছে, ঠিক কি এমন আছে সিঙ্গাপুরের মধ্যে যে এটা আন্তর্জাতিক ব্যবসার জন্য এত গুরুত্বপূর্ণ একটা হাব হয়ে উঠল? কেন সবাই এটাকে রপ্তানিকারকদের জন্য একটা স্বপ্নের বাজার বলে? চলুন এ ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। আসল কথাটা হলো, সিঙ্গাপুর কিন্তু শুধু একটা দেশ বা একটা বাজার না, এটা আসলে একটা লঞ্চপ্যাড, এমন একটা প্ল্যাটফর্ম যা একদিকে এশিয়া আর অন্যদিকে ইউরোপ আমেরিকার মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়েছে। মানে এখান থেকে পুরো বিশ্বের সাথে ব্যবসা করার একটা গেটওয়ে খুলে যায়। বেশ, সিঙ্গাপুর যে একটা বিশাল বাজার তা তো আমরা বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো ওখানকার মানুষ আর ব্যবসাগুলো ঠিক কি কিনছে। মানে বড় বড় কন্টেনারে করে আসা পণ্য থেকে শুরু করে প্রতিদিনের অনলাইন শপিং কার্টে ঠিক কোন জিনিসগুলো জায়গা করে নিচ্ছে। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখুন, টেক্সটাইল আর পোশাকের বাণিজ্যটা কত বড়। বাংলাদেশ থেকে আমদানি হওয়ার টপ দুটো পণ্যই হল পোশাক, মিলিয়ন মিলিয়ন ডলারের এক বিশাল বাজার। আবার দেখুন, বড় আমদানির বাইরেও ছোট পরিসরের চাহিদাটাও কিন্তু দারুণ। ই কমার্সের ডেটা দেখলে বোঝা যায় বিউটি আর হেলথ প্রোডাক্টের চাহিদা একদম তুঙ্গে। এ থেকেই কিন্তু সিঙ্গাপুরের মানুষের লাইফস্টাইল আর রুচির একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। আর ব্যাপারটা শুধু এই বড় বড় ক্যাটাগরিতেই আটকে নেই, একদম বিশেষ যাকে বলে নিশ প্রোডাক্ট, সেগুলোরও এখানে দারুণ কদর। মানে ব্যাপারটা ভাবুন একবার, হয়তো ভারতের কেরালায় কোনো এক খামারের অর্গ্যানিক হলুদ সোজা সিঙ্গাপুরের কারো রান্নাঘরে পৌঁছে যাচ্ছে পরের দিনই। তো এত বিশাল চাহিদা যখন আছে, তখন মাথায় আসতেই পারে যে আচ্ছা, একটা বিজনেস কিভাবে এই মার্কেটে ঢুকবে, এর জন্য কি কি নিয়মকানুন মানতে হয়। চলুন এবার সেই খেলার নিয়মগুলো একটু বুঝে নেওয়া যাক। সিঙ্গাপুরে কোনো পণ্য রপ্তানি করার পুরো প্রসেসটা আসলে কিভাবে কাজ করে, মানে কাস্টমস ক্লিয়ারেন্স থেকে শুরু করে লাইসেন্স পাওয়া পর্যন্ত পুরো রাস্তাটা ঠিক কেমন। যে কোনো এক্সপোর্টারের জন্য এই ধাপগুলো জানা কিন্তু খুবই জরুরি। বিশেষ করে খাবারের ব্যাপারে সিঙ্গাপুর কিন্তু খুবই সিরিয়াস। সিঙ্গাপুর ফুড এজেন্সির একদম পরিষ্কার আর ধাপে ধাপে সাজানো একটা প্রক্রিয়া আছে, আর পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকটা ব্যবসাকে এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে মেনে চলতেই হয়। শুধু নিয়মকানুনই নয়, শিপিংয়েরও কিছু আন্তর্জাতিক শর্ত আছে, যেগুলোকে বলে ইনকোড টার্মস। খরচ আর ঝুঁকি ম্যানেজ করার জন্য এগুলো বোঝা খুব দরকারি। যেমন ধরুন, এফওবি আর সিআইএফের মতো টার্মগুলোই ঠিক করে দেয় যে একটা চালানের কোন পর্যায়ে গিয়ে বিক্রেতার দায়িত্ব শেষ হচ্ছে আর ক্রেতার দায়িত্ব শুরু হচ্ছে। আচ্ছা, অনেক তো নিয়মকানুন আর প্রক্রিয়ার কথা হলো, কিন্তু বাস্তবে এই সুযোগগুলো কাজে লাগিয়ে মানুষ কিভাবে সফল হচ্ছে, চলুন এবার দুটি একদম অন্যরকম কিন্তু অসাধারণ সাফল্যের গল্প শোনা যাক। প্রথম গল্পটা হলো ইয়াজাতির। এটা এমন একটা ব্র্যান্ড যা ভারতের গ্রামের কারিগরদের সাথে বিশ্বমানের লাক্সারি শোরুমের একটা সেতু তৈরি করে দিয়েছে। তাদের ফিলসফিটাই ছিল অন্যরকম। তারা শুধু পণ্য বিক্রি করতে চায়নি, বরং কারিগরদের জন্য একটা টেকসই জীবিকার ব্যবস্থা করতে চেয়েছে। তারা কারিগরদের শিল্পী হিসেবে সম্মান দিয়েছে, বেরু শ্রমিক হিসেবে নয়। একদিকে যেমন একটা গল্প আছে শেকড় থেকে উঠে আসার, ঠিক তার উল্টো দিকে আছে আর একটা গল্প মোহাম্মদ আজিজ খানের। তিনি সিঙ্গাপুরের স্থিতিশীল অর্থনৈতিক অবস্থাকে কাজে লাগিয়ে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। তিনি একটা দারুণ জিনিস বুঝেছিলেন। তিনি বুঝেছিলেন যে তার কোম্পানির হেডকোয়ার্টার যদি সিঙ্গাপুরে হয়, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার জন্য যে বিশ্বাসযোগ্যতা আর আর্থিক শক্তি দরকার, সেটা পাওয়া অনেক সহজ হয়ে যাবে। তো এই যে দুটো গল্প আমরা শুনলাম, একটা কারুশিল্পের আরেকটা বিশাল ইন্ডাস্ট্রির, দুটো তো একদম দুই মেরুর গল্প, কিন্তু এদের মধ্যে মিলটা কোথায়? একজন নতুন উদ্যোক্তার জন্য এখান থেকে শেখার কি আছে? দেখুন, গল্প দুটো হয়তো ভিন্ন, কিন্তু সাফল্যের মূল মন্ত্রও কিন্তু একই। ব্যবসাটা হাতে তৈরি জিনিসের হোক বা বিশাল পাওয়ার প্ল্যান্টের, বিশ্বাস আর নির্ভরযোগ্যতা তৈরির বেসিক নিয়মগুলো কিন্তু সারা বিশ্বেই এক।
আর এটাই একটা ব্যবসাকে লম্বা রেসে টিকিয়ে রাখে। তাহলে পুরো আলোচনাটা শেষে কোথায় এসে দাঁড়ায়? সিঙ্গাপুরের গল্পটা আসলে আমাদের কি শেখায়? এটা শেখায় যে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ আসলে কাঁটাতারের বেড়ায় বা সীমান্তে নয়, বরং সেতুর উপর নির্মিত। আর এই সাফল্য আসে সংযোগ তৈরির মাধ্যমে, বিভিন্ন সংস্কৃতি, বাজার আর মানুষের মধ্যে সংযোগ। সিঙ্গাপুর ঠিক সেই সংযোগ তৈরিরই একটা জীবন্ত উদাহরণ।